রাজধানীর মিরপুর যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য। বাহুবলী আশিক গ্রুপের নৃশংসতার শিকার অনেকে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। ভিতরে আসছিল 5-6 জন, মোটামুটি ভর্তি পোলাপান দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। এটা নিয়ে অলরেডি কাজ করছি, অত দ্রুত সময়ের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে আমরা একটা ব্যবস্থা করব। চলে গেলেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান। সাংস্কৃতিক অঙ্গনের শোকের ছায়া। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে শায়িত হবেন চিরনিদ্রায়। নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজের ছড়াছড়ি। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিস্ফোরণে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। খুলনার উপকূলীয় অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণে 20,000 ট্যাঙ্ক বিতরণে অনিয়ম। বিনামূল্যে দেবার কথা থাকলেও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। আমাদের জলের যে সুপেয় জল এবং পানির যে অভাব, এটা কারোর বলে বোঝানো যাবে না। আমরা গরিব মানুষ টাকাও দিতে পারি না, কিন্তু আমাদের ট্যাঙ্কিও হয় না। টাকা 5,000 নিয়ে 2,000 নিয়ে ওই অনেকের দিছে। চট্টগ্রাম বিমানবন্দর ইপিজেডে বেহাল সড়কের সংস্কার কাজ শুরু। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর তড়িৎ উদ্যোগ সিটি কর্পোরেশনের। চীনের ইতিহাস ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন আকৃষ্ট করছে পর্যটকদের। সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয়রা। মিরপুর টেস্টের শেষ দিনে 179 রানের লিড বাংলাদেশের। অপরাজিত মুশফিক শান্ত। পাকিস্তানকে হারানো সম্ভব, বিশ্বাস আশরাফুলের। কালকে যেহেতু যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানী ঢাকায় বাড়ছে মানুষ, বাড়ছে আয়তন। কেউ বলেন 2 কোটি, কেউ বলেন প্রায় 3 কোটি মানুষের বসবাস এই মহানগরে। জীবিকা, শিক্ষা, চিকিৎসার মতো অপরিহার্য কারণে তীব্র হচ্ছে ঢাকামুখী স্রোত। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও চুরি ছিনতাই, কোথাও কিশোর গ্যাংয়ের উৎপাত, কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও গিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরের বিভিন্ন প্রাপ্তের ছোট বড় সংকট ও জীবনযাত্রা নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। প্রথম দিনে থাকছে মিরপুরের কিশোর গ্যাং আর মাদকের বিষাক্ত ছোবল নিয়ে রিপোর্ট। তানভীর মিজানের ক্যামেরায় সহকর্মী সুমাইয়া ঐশী তুলে এনেছেন পল্লবীর আশিক গ্যাংয়ের দৌরাত্মে বাহুবলী গ্যাংয়ের অপরাধ এবং হামলা হত্যার ঘটনা। মিরপুর 10-এর বিহারি ক্যাম্প। এখানে দিনে দুপুরে চলছে মাদক কেনাবেচা। এই মাদক ব্যবসা আর চাঁদাবাজি ঘিরেই মিরপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিনিয়তই তাদের অত্যাচারে আতঙ্কে থাকেন স্থানীয়রা। গত 11 এপ্রিল এমনই এক কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর অবস্থায় চলে যান রিকশা চালক শামীম। তার পরিবার জানায়, বাহুবলী গ্যাংয়ের দৌরাত্মে প্রতিনিয়ত প্রাণনাশের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। 2,000 টাকা উনি চাইছিল, টাকা দেওয়া হয়নি, তার জন্য বাহুবলী মাছ খাদ্যটা নিতে লাগছে আর কি নিতে লাগে গেছে। নাশ ফুরফুসি নাশ আছে, ওইটা কেটে গেছে পুরো। শামীমকে নিয়ে এই সাক্ষাৎকার ধারণের 2 দিন পর হাসপাতালে মারা যান তিনি। শুধু শামীম নন, বাহুবলীর আতঙ্কে তটস্থ থাকেন এলাকার প্রায় সব মানুষ। এই বাহুবলী এখন জেলে, তবে থেমে নেই তার গ্যাংদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এখানে ছুরি ঢুকাই দিয়েছে, আবার দ্বিতীয়বার এই ছেলে 3 বার আঘাত করলো। আর 3 দিন আগে বড় রান্দাও নিয়ে 6টার দিকে নিয়ে আইছিল। নিয়ে যাইতেছে, মামলাও দিতেছে না, কিছু না। 2 মাসের মামলা দিতেছে, আবার আয়া পড়তেছে, আবার
আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। মিরপুর প্যারিস রোড সংলগ্ন উত্তর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেট ভবনটি হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা। দিনের আলোতেও দেখা যায় নেশার আখড়া। চলতি বছরের জানুয়ারিতে একজন মোবাইল ব্যবসায়ীকে হত্যা করা হয় এই ভবনে এবং তারপর তার মরদেহ ফেলে দেওয়া হয় এই ভাঙা অংশ দিয়ে। এরকম আরও অসংখ্য হত্যা, মাদক এবং ছিনতাইয়ের ঘটনার এক অভয়ারণ্য হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত ভবনটিতে, যেখানে স্থানীয়রাও দিনে দুপুরে আসতে রীতিমতো শঙ্কিত হন। থানাতে যখন আমরা ডিএমপি কমিশনারে অভিযোগ দিয়েছি গত বছর বা তার আগে, জুলাইয়ের আগে যখন জমা দিয়েছি, সেই অভিযোগের কপি মাদক ব্যবসায়ীদের যারা শেল্টার দাতা তাদের হাতে চলে আসে। তারা আমাদের ফোন দিয়ে হুমকি প্রদান করে। কোনো একটা ক্রাইম করলো, এখানে কোনো একটা জায়গায় লুকিয়ে গেল, প্রশাসন আসলেও যেমন তাকে খুঁজে পায়নি। এখানে বিশাল অনেকগুলো রুম আছে। যখন এটা আপনার অ্যাকচুয়ালি পরিত্যক্ত হয় তখন থেকে পর্যন্ত প্রায় 12টা মার্ডার হয়েছে, যেটা আইনের কাছে আমাদের লিখিত আছে। ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। দ্রুতই সেটি ভেঙে নতুন করে পরিকল্পনা করার কথা জানিয়েছেন প্রশাসক। যেহেতু পরিত্যক্ত ভবন, সেখানে তো আমি এখানে নতুন করে আর কোনো কিছু করতে পারবো না। সেটাকে হয়তো বা ক্রাশ করে নতুন উদ্যোগে সেটাকে একটা মার্কেট নির্মাণ করতে হবে এলাকাবাসীর সুবিধার জন্য। তো আমরা এটা নিয়ে অলরেডি শাহালি মার্কেট এবং প্যারিস যে মার্কেটটা আছে এটা নিয়ে কাজ করছি। অত দ্রুত সময়ের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে আমরা একটা ব্যবস্থা করবো আর কি। এদিকে পল্লবী কালশি এলাকায় সক্রিয় আশিক গ্যাং। যুবলীগের সাবেক নেতা খালেকুজ্জামান জীবনের ছেলে এই আশিক। তার অনুসারীরা গেল ২৬ এপ্রিল কুপিয়ে জখম করে ইউসুফ নামের এই ব্যক্তিকে। সিসি ক্যামেরায় স্পষ্ট বিভৎস সেই হামলা। ভয়ানক সেই হামলার বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী নিজেই। যখন আমি গেটটা খুলছি তখনকার মানে কোনো কি বলবো, কোনো আমি যে আগে থেকে জানবো কোনোভাবেই পসিবল না এটা। অভিযোগ, চাঁদা না দেয়ায় হামলা করে আশিকের অনুসারীরা। এ ঘটনায় ২৭ এপ্রিল মামলা করা হলেও ধরা ছোঁয়ার বাইরে আশিক ও হামলাকারীরা। ভিতরে আসছিল ৫-৬ জন, আর বাহিরে আমি পরবর্তীতে মানে তখনও আমি দেখিনি বাহিরে, পরবর্তীতে ভিডিওতে দেখছি যে 3টা অটো মোটামুটি ভর্তি পোলাপান দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। কালশি রোডের এই স্টিলের ব্রিজ এলাকা এখন এক আতঙ্কের নাম। সন্ধ্যার পর থেকেই এখানে নির্ভয়ে চলাচল করা অসম্ভব। যে কোনো সময় কিশোর গ্যাংয়ের ছিনতাই এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হতে পারেন যে কেউ। ডিএমপির তথ্য অনুযায়ী মিরপুরে এমন ছোট বড় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আছে 32টি। কোনো এক অদৃশ্য কারণে তারা চিহ্নিত হলেও গ্রেফতার করা হয় না, কিংবা গ্রেফতার করলেও কয়েকদিন পরই ছাড়া পেয়ে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করে মিরপুর জুড়ে। কিশোর গ্যাং আর মাদকের বাড়বাড়ন্তে প্রতিনিয়তই আতঙ্কে থাকেন মিরপুরবাসী। চিহ্নিত এসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি তাদের। পুলিশ তো জালের মতো ছড়িয়ে থাকতে পারে না, যেখানে পুলিশের অনুপস্থিতি সেখানে অপরাধকাণ্ড ঘটতে পারে। যে কোনো, শুধু মাদক না, যে কোনো অপরাধকাণ্ড ঘটে পুলিশের অনুপস্থিতি। শুধু মিরপুর নয়, দেশের প্রতিটি শহরে কিশোর গ্যাং ও মাদকের থাবায় হুমকির মুখে কিশোর ও যুব সমাজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আতাউর রহমানের কন্যা শর্মিষ্ঠা রহমান জানিয়েছেন, গত ১ মে বাসায় পড়ে যাওয়ার পর এই নাট্যসারথীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ধানমন্ডির একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। এর মধ্যে গত শনিবার তার শারীরিক অবস্থার খানিক উন্নতি হলে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়, কিন্তু একদিন পরেই আবারও তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর সোমবার দিবাগত রাত ১টায় তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শর্মিষ্ঠা জানান, সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার প্রক্রিয়া চলছে। মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বনানী কবরস্থানে দাফন করা হবে ২১শে স্বাধীনতা পদকে ভূষিত এই গুণীজনকে।
একের পর এক গ্যাস বিস্ফোরণে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। 24 ঘন্টার ব্যবধানে 2টি বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, দগ্ধ 8 জন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ স্থাপনের পর গত 40 বছরেও না হয়েছে সংস্কার, না হয়েছে কোনো নিরীক্ষা। কোথাও গ্যাস লিকেজের খবর জানালেও তা ঠিক করতে অনীহা প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, শীতলক্ষা নদী ঘেঁষা ঘনবসতিপূর্ণ এক জনপদ। সন্ত্রাসী হামলা, খুনোখুনি কিংবা রাজনৈতিক নানা কারণে নারায়ণগঞ্জ সবসময় ছিল আলোচনায়। তবে বিগত কয়েক বছর ধরে সে সব কিছু ছাপিয়ে গেছে গ্যাস বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনগুলো 4 দশক পুরনো। বাৎসরিকভাবে করা হয় না কোনো নিরীক্ষা। বহু স্থানে ভঙ্গুর পাইপ থেকে হয় গ্যাস লিকেজ। সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলে না অভিযোগ বাসিন্দাদের। 30-35 বছর আগের যে লাইনগুলো ঢুকেছে, সেই লাইনগুলোর মধ্যে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় লিকেজের সৃষ্টি হয়েছে। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাসের কমপ্লেন জানাইছে, হেরা কোনো কিছু করে নাই বাবা। 75টি মাইরা জোড়া লাগাইছে হেরা, আর ছোট লিকেজ যেগুলি সেগুলি কোনো কাজ করে নাই। 30-40 বছর আগে যে গ্যাস লাইনগুলো দিয়ে গেছে, সেই গ্যাস লাইনগুলো এখন পর্যন্ত আর নতুন করে কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু পুরনো লাইনই নয়, অবৈধ সংযোগের ঘটনাও কম নয়। সেসব সংযোগ স্থাপনে ব্যবহার করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার। এতে প্রতি বছরই ঘটছে গ্যাস বিস্ফোরণে প্রাণহানির ঘটনা। দগ্ধ হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তবে তিতাস কর্মকর্তার দাবি, তিতাসের যতটুকু দায়িত্ব তা পুঙ্খানুপুঙ্খভাবেই পালন করা হয়। অন্যান্য সংস্থা দায়িত্ব এড়াতেই তিতাসের উপর দায় চাপায়। পরিষ্কারভাবে জানতে পারি যে তিতাস গ্যাসের যে লাইন সেটি অনেক পুরনো। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে তারা তাদের দায় নিতে চায় না, দায়টি অন্যভাবে তারা কাটানোর চেষ্টা করে। আমরা বারবার বলার পরেও তিতাস গ্যাস সেই দিকে কোনো দিকে নজর দিচ্ছে না। বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ব্যবহারের পরে আগুনের এটা ব্যবহার করার ফলে কিন্তু সেই জায়গাগুলো লিকেজ হয়ে যায়। গ্যাসের যে ধর্ম, সে যদি কোথাও ফাঁকা না থাকে, বাইরের বাতাস যদি ভিতরে প্রবেশ করার জায়গা না থাকে, ভেন্টিলেশন যদি না থাকে, সেখানে কিন্তু আগুনের একটু স্পার্ক পেলেই সেটা কিন্তু একটা বড় বিস্ফোরণ সেখানে ঘটে। রাজার পর্যন্ত আমাদের কাজ, রাজারের কোনো লিকেজ আসছে কিনা, রাজার পর্যন্ত, রাজারের পর যে হাউস লাইন সেটার দায়িত্ব কিন্তু গ্রাহকের উপর বর্তায়। তবুও এখানে বিষয়টা বলি, গ্রাহক অনেক সময় চুলা বন্ধ না করে ঘুমিয়ে যায়। সকালের দিক দিয়ে যখন সে লাইন প্যাক হয়ে থাকে গ্যাসটা, সকালের দিক দিয়ে যখন সে চুলা জ্বালাতে যায়, অথবা সিগারেটের জন্য হোক, অথবা অন্য কোনো কয়েল জ্বালানোর জন্য হোক, যে কোনো কারণে যদি যখন আগুন ধরে তখনই এটা বিস্ফোরণ ঘটে। 24 ঘন্টার ব্যবধানে গ্যাস বিস্ফোরণে 8 জন দগ্ধ এবং 1 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইউনো। তিতাস আছে, তিতাসের সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যেহেতু লাইনগুলো দীর্ঘদিনের পুরনো লাইন। ফায়ার সার্ভিসের যেটা তথ্য আমরা পেলাম, যেমন গতকালকের যে ঘটনাটা বললেন, ওখানে গ্যাস লাইন লিকেজের একটা আলামত আমরা পেয়েছিলাম ফায়ার সার্ভিসের সূত্র মতে। তো আমরা তিতাসের সাথে এটা নিয়ে আমরা বসবো। 2020 সাল থেকে চলতি বছর পর্যন্ত নারায়ণগঞ্জে শুধু গ্যাস বিস্ফোরণেই প্রাণ গেছে প্রায় 100 জনের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের বিভিন্ন জায়গায় হাম ও উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। মৌলভীবাজারের পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী আহমেদ আফরোজ। আফরোজ, জেলায় হামের প্রকোপের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের, এবং আক্রান্তের হার কেমন? ছোঁয়া, আমি যদি আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করি, যে আক্রান্তের যে হার যেটা বলছেন, এর মধ্যে কিন্তু 80% কিন্তু শিশু। এবং গতকাল আমরা যে তথ্য পেয়েছি জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এবং মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে, তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট 14 এর মধ্যে আছেন শিশু এবং বাকি যে 5 জন তারা হচ্ছে বড়। অর্থাৎ যারা আক্রান্ত হচ্ছে তার মধ্যে কিন্তু শিশু হচ্ছে সবচেয়ে বেশি। তবে স্বস্তির কথা হচ্ছে এই জেলা এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কেউ কিন্তু মারা যায়নি, সেই তথ্যটি কিন্তু নাই। এবং প্রথম দিকে যে চাপটা ছিল আক্রান্তের, সেই চাপটা কিন্তু অনেকটাই এখন কমেছে। মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, জেনারেল হাসপাতাল আছে, সেই হাসপাতালে 20টি বেড সেখানে রাখা হয়েছে শুধুমাত্র হাম আক্রান্ত যারা তাদের জন্য। এবং সেখানে কিন্তু আগে যে রোগীর যে ভিড় ছিল, সেই ভিড়টা খানিকটা কমেছে, যেটি অন্য একটা স্বস্তির খবর। এবং জেলার যে অন্য যে 7টি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানেও রোগীর যে খুব একটা চাপ আছে তেমন না, তবে রোগীরা যাচ্ছে। যেহেতু হামের যে পরীক্ষা সেটি কিন্তু স্থানীয়ভাবে হয় না, এখান থেকে নমুনা সংগ্রহ করে সেটি ঢাকায় পাঠাতে হয়। জেলা স্বাস্থ্য বিভাগ আমাদের যেটি জানিয়েছে, যার কারণে যে হাম আক্রান্তের যে বিষয়টি সেটি কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে আক্রান্তের। তো স্থানীয় যারা তারা যেটি বলছেন যে আসলে নমুনা সংগ্রহটা কিন্তু কম হচ্ছে, যদি আরো বেশি করে যদি নমুনা সংগ্রহ করা যায় এবং পরীক্ষার মাত্রাটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো আক্রান্তের সংখ্যাটা আরো বাড়বে। তবে স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছে, যারা রোগী যারা চিকিৎসা নিতে আসছেন তাদেরকে তারা সবচেয়ে নিবিড়ভাবে তারা তাদের সেবা দিচ্ছেন, যাতে কোনো শিশু যাতে মৃত্যুবরণ না করে এবং যাতে হার যাতে আর না বাড়ে সেই পদক্ষেপ তারা নিচ্ছেন। ছোঁয়া, অনেক ধন্যবাদ আফরোজ আপনাকে। করোনা থেকে হাম, দেশের যে কোনো স্বাস্থ্য সংকটে সবার আগে ঢাল হয়ে যারা দাঁড়ান তারা হলেন নার্স। মহামারীতে রাত নেই দিন নেই, অবিরাম ছুটে চলতে হয় তাদের। নানা সংকট থাকলেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে তাদের। আজ বিশ্ব নার্স দিবসে তাদের জন্য রইল শ্রদ্ধা ও ভালোবাসা। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স অনিমা রানী হামের প্রকোপ শুরুর পর থেকে ছুটি পাননি একদিনও। দায়িত্বরত অবস্থাতে অসুস্থ বোধ করলেও সেখানেই চিকিৎসা নিয়ে ফের সেবা দিচ্ছেন রোগীদের। সকালবেলা একটু পেইন আছিল, কিন্তু হঠাৎ এখন দেখতেছি পেইন একটু বাড়ছে, তাই আমি যাতে পেইন কমে একটা ইঞ্জেকশন নিলাম। নেওয়ার পর তো আমার আবার সেই কাজ করতে হবে, কারণ অনেক রোগী শত কষ্টের মধ্যে অসুস্থ থাকাকালীন সবাই, আমি না, আমরা প্রত্যেকটা স্টাফেই নিরলসভাবে কাজ চালায় যাইতেছে। হামের শুরু থেকেই বিভাগের বেশিরভাগ রোগীকে সেবা দেয়া হচ্ছে শামসুদ্দিন আহমদ হাসপাতালে। রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই, ফলে জনবল সহ নানা সংকটেও শুধু অনিমা রানী নয়, দায়িত্বরত বাকি 87 নার্সের সেবা দেওয়ার চিত্রও একই রকম। রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাতেই আনন্দ খুঁজেন তারা। একটা পেশেন্টকে যদি সার্ভিস দিয়ে পেশেন্টটা হাসি মুখে বাড়ি যাচ্ছে, ওইটাই আমাদের পাওনা। যে ম্যান পাওয়ার ছিল আগে তাই আছে, এরই মধ্যে করা লাগছে। এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার সব, যার জন্য এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। জার্নিটা তো অনেক কষ্টের, আসলে বাচ্চাদের কষ্ট সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের। তারপরেও চাই আমরা বাচ্চারা সুস্থ হোক তাড়াতাড়ি। নার্সদের এমন অবদানকে স্বীকৃতি দিতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি নার্সদের প্রাপ্য সম্মান নিশ্চিতে সমাজের সকল অংশের মানুষের সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। কোভিডকালীন সময়ে নার্সিং অফিসারদের আসলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে কিন্তু আমরা একটি নিজস্ব উদ্যোগে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড বা ক্রেস্ট দেওয়ার চেষ্টা করেছি এবং সেটি আমরা সফলভাবে দিয়েছি। এবারও আমরা চিন্তাভাবনা করছি এই পরিস্থিতিতে যারা অক্লান্ত সেবা করে যাচ্ছেন তাদেরকে আমরা মিজিলস অ্যাওয়ার্ড অক্লান্ত পরিশ্রম বা সেবার জন্য সেটি দেওয়া যায় কিনা, আমরা অলরেডি সেটা নিয়ে চিন্তাভাবনা করছি। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। এক ফোঁটা সুপেয় পানির মূল্য যে কত তা হারে হারে টের পান খুলনার উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিকেল হওয়ার আগেই কলস নিয়ে ছুটতে হয় খাবার পানি খোঁজে। সংকট মেটাতে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও টাকা নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। কয়রা, পাইকগাছা ও দাকুবঘুরে সেই বাস্তবতা তুলে ধরেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরা ছিলেন আমির সোহেল। বেলা পড়তেই দুশ্চিন্তার ভাঁজ ষাটোর্ধ্ব রাধিকা রায়ের কপালে। এখনই ছুটতে হবে কলসি নিয়ে। সন্ধ্যার আগেই আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে পানি আনতে। না পারলে পানি ছাড়াই কাটাতে হবে একটি দিন। খুলনার পাইকগাছার দেলুটি গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে রাধিকার মতো শত শত মানুষ ছুটে আসেন পানি নিতে। আমি ডেলি জল নিতে আয়, এক কলসি করি। এক কলসি জলে তো হয় না, তাও আবার অনেক সময় কষ্ট করি। আমি আসছি এখান থেকে প্রায় 1 কিলোর আপে আর কি। আমাদের জলের যে সুপেয় জল এবং পানির যে অভাব, এটা কারোর বলে বোঝানো যাবে না। বৃষ্টির পানি সংরক্ষণের এই ব্যবস্থা অন্য এলাকা বা উপজেলায় নেই, তাই এলাকাবাসীর ভরসা পুকুর। একটি মিঠা পানির পুকুর থেকে পানি আনতে সময় ব্যয় হয় 1 ঘন্টারও বেশি। হাঁটতে হয় মাইলের পর মাইল। সব কাজ বাদ দিয়ে পানির পেছনে ছুটতে হয় নারীদের। খালি কলস নিয়ে ফিরে যাচ্ছি, যদি এখন পানি না আনতে পারি
তাহলে একজনের শরীরকে এক জায়গায় নিরাত্রির খাতে হবে। মনে করেন এক গ্লাস পানি যদি রাস্তার মানুষ খাতে চায়, আমরা বলি যে পানি না চাই, যদি ভাত চান তা ভাত দেবো, কিন্তু পানি আমরা দিতে পারবো না। কয়রা, বাইকগাছা ও দাকব উপজেলায় খাবার পানির সংকট মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 2017-18 অর্থবছর থেকে পর্যায়ক্রমে 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও জনপ্রতি 8 থেকে 10,000 টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। যারা টাকা দিতে পারেননি তাদের ট্যাঙ্ক দেওয়া হয়নি এমন অভিযোগও রয়েছে। পেয়েছি টাকার মাধ্যমে, ধরো এরা টাকা নিয়েছে 4500 প্রথম, তারপর নিয়েছে 1700। আমরা গরিব মানুষ, টাকাও দিতে পারি না, বিধা আমাদের ট্যাঙ্কিও হয় না। টাকা দিছি ওই মেম্বার চেয়ারম্যানের কাছে দেয়া বললি ওই তারা মেম্বারের উদ্দেশ্য। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের প্রতিনিধিরা টাকা নিয়ে ট্যাঙ্ক বিতরণ করেছেন বলে দাবি তাদের। টাকা 5,000 নিয়ে 2,000 নিয়ে ওই অনেকের দিছে, সেটা আগের সময় হয়েছে, কিন্তু পরবর্তীকালে আর সেটা হয়নি। আমাদের কাছে এসে বলেছে যে অমুক এমপির লোক, তার কাছে আমি এই টাকাটা দিয়েছি, দেখি আমরা একটা পানির ট্যাঙ্কি পাই কিনা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা ট্যাঙ্কের জন্য টাকা নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন এই কর্মকর্তা। দেখা যাচ্ছে ওয়াটসন কমিটি এমন লোককে চেনেই না, সে যে বলতেছে যে আপনি এই টাকাটা দেন, আমি করে দিচ্ছি, আমি তো অমুকের। এতে ওয়াটসন কমিটিও একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আমরাও অনেক জবাবদিহির ভিতরে আসতে বাধ্য হচ্ছি। খুলনার উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানি সংগ্রহের এই সংগ্রাম নিরন্তর। এক কলস পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। দ্রুত টেকসই সমাধান না হলে এই সমস্যা আরও ঘনীভূত হবে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলো অস্থির রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও মন্তব্য জামায়াত আমিরের। আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। কেন অস্থির? মাঝখানে জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল, এই দুইটা মিলেই বাজার অস্থির হয়। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক। প্রায় 3 সপ্তাহ খোঁজ মেলেনি রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ 2 শিক্ষার্থীর। গত 23 এপ্রিল কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থী মাফি বি সরকার। সাথে ছিল বন্ধু মেহেদি হাসান, হোসেন রাফসান। স্বজনদের অভিযোগ, 2 শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পেছনে হাত রয়েছে বন্ধু রাফির। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলছেন রাফি ও তার মা। পুলিশ জানায় নিখোঁজ 2 শিক্ষার্থীকে খুঁজে বের করতে কার্যক্রম চলমান রয়েছে। 20 দিন যাবৎ নিখোঁজ 2 শিক্ষার্থী। একজন মাইলস্টোন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মাফি বি সরকার, অন্যজন এ লেভেল পরীক্ষার্থী মেহেদি হোসেন রাফসান। এ ঘটনায় পৃথক 2টি জিডি করেছেন তাদের স্বজনরা। মাফির পিতা বিপ্লব সরকার জানান, 23 এপ্রিল কলেজে যাওয়ার কথা বলে বেরিয়ে যায় মাফি। রাস্তায় তার সাথে যুক্ত হয় বন্ধু রাফসান। সিসিটিভির ফুটেজে দেখা যায় সকাল 8টার দিকে কলেজে না গিয়ে দুজনে যায় 18 নম্বর সেক্টরে বন্ধু রাফির বাসার নিচে। সেখানেই কলেজ ড্রেস পরিবর্তন করে স্যান্ডো গেঞ্জি গায়ে বেরিয়ে যায় মাফি। এ সময় বাইরে অপেক্ষমান ছিল বন্ধু রাফসান। বন্ধুর মায়ের ফোন ধরে বলছে, পরে আমি বলছি যে ভাবে মাফি কই, বললো সে তো বাইরে গেছে। আমি কেউ মোবাইল নিয়ে যায়নি, কয় না। পরে আমি কই রাফসানও তো মোবাইল নিয়ে যায়নি। আমার লোক হাসিফুটি চলছে আমাদের ফ্যামিলিতে। কি বন্ধু লোক কিনলে গেলো, কেনে গেলো, ওগুলো আমি কইতে পারতেছি না। ওগুলো আমি পরে শুনছি বন্ধু লোক হয়ে গেছে।
স্বজনরা জানান 25 এপ্রিল মাফির বড় ভাই বিদেশে যাওয়ার কথা। তার ড্রাইভিংয়ের কাগজপত্র ছিল ছোট ভাইয়ের ব্যাগে। তা বাসায় পৌঁছাতে রাফসানের মাধ্যমে রাফির কাছে লাইসেন্স পৌঁছে দেয় মাফি। পিতার অভিযোগ, রাফি কাগজপত্র বাসায় পৌঁছে দিলেও মাফির কলেজে না যাওয়ার তথ্য গোপন করে। 2:30 সময় যখন কলেজ ছুটি হয় তখন আমি ওই 4 নম্বর ভবনের নিচতলায় ছিলাম। ওর সাথে দেখা, তখনও আমার কাছে বললো না যে আঙ্কেল মাফি কিন্তু চলে গেছে। উল্টা ওরে আমি জিজ্ঞাসা করলাম মাফি কই, কয় আঙ্কেল 2:30 সময় কলেজ ছুটি হলে ওর বোধহয় ক্লাস আছে। অর্থাৎ তথ্য গোপন ও করছে, এই জন্যই ওর দিকে আমার সন্দেহ বেশি। গ্রামের বাড়িতে গেছিলাম, তখন আর কি মনে হয় আমার প্রতিদিনই আসতো। আমি আমার ছেলেকে ফোন দিলে, ভিডিও কল দিলে আমার ছেলে ভিডিও কল রিসিভ করতো না। তবে অভিযোগ অস্বীকার করেছেন রাফি ও তার মা। তাদের দাবি, মাফি ও রাফসান তাদের বাসার নিচে গিয়েছিল, তবে কোথায় যাচ্ছে সেটি তাদের জানায়নি। ভাল লাগে না থাকতে, ফ্রিডম চাই, এই চলে গেছে ওরা। 8:35-40 দিকে রাফসান আমার ক্লাসরুমে গেছে, ল্যাব ক্লাসে গিয়ে আমার স্যারের কাছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে গেছে স্যারের সামনে। আমি স্যার থেকে নিয়ে আমার বলছি মাফি বড় বেঁকে দিয়ে দিছি। এটা সঠিক তদন্ত করে ছেলেদেরকে মা বাপের কাছে ফিরিয়ে দিন, আমি এটাই কামনা করি। আর আমার ছেলেকে এখানে আশা করি আর দৌড়াবেন না। আমার ছেলে কোনো আমি আশা করি সে নির্দোষ, তারপর আপনি তদন্ত করেন। নিখোঁজ ওই 2 শিক্ষার্থী অভিভাবকদের আড়ালে তাদের অন্য বন্ধুদের নিয়ে বাসায় বসাতো মদের আসর। পুলিশ জানায় ঘটনার সাথে রাফি জড়িত কিনা এখনো নিশ্চিত নয়, তবে তাদের খোঁজে কাজ করছে পুলিশ। ওরা জিজ্ঞাসাবাদ করছি, ওর আরও যারা কাছের বন্ধু বান্ধব আছে ওই স্কুলে খোঁজখবর নিয়েছি, মোটামুটি যতটুকু সম্ভব। এবং আমরা সারা বাংলাদেশে বেতারবার্তা বলে পুলিশি ভাষা, সব জায়গায় বেতারবার্তা দিয়েছি আমরা। সেগুলো লেখা ছিল যে আমরা একটা সময় নিজেরা প্রতিষ্ঠিত হয়ে ভালোভাবে পড়াশোনা করে ফিরে আসবো। বাসায় মোবাইল রেখে বেরিয়ে যাওয়ায় অনুসন্ধানে বেগ পেতে হচ্ছে পুলিশকে। স্বজনদের আশা, পুলিশ আন্তরিক হলে দ্রুতই ফিরে আসবে তাদের সন্তান। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর চট্টগ্রামে বিমানবন্দর ইপিজেডে বেহাল সড়ক সংস্কার শুরু করেছে সিটি কর্পোরেশন। চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও নিরসন হওয়ায় খুশি যাত্রী, পথচারী ও চালকরা। প্রথম ধাপে বেশি ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার হচ্ছে, বাকি অংশ দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। কয়েকদিন আগেও চট্টগ্রাম বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ ছিল ভোগান্তির আরেক নাম। খানাখন্দে ভরা সড়ক, জমে থাকা পানিতে লেগেছিল দুর্ঘটনা, চলাচল হয়ে উঠেছিল দুর্বিষহ। তবে পাল্টাচ্ছে সেই চিত্র। গত 2 মে যমুনা টেলিভিশনে জনদুর্ভোগের সংবাদ প্রচারের পর শুরু হয়েছে সংস্কার কাজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের লোপ নির্মাণের কারণেই ক্ষতিগ্রস্ত সড়কে চলছে কার্পেটিং। তুলনামূলক বেশি ভাঙাচোরা অংশ মেরামত করায় চলাচলে ফিরছে স্বস্তি। এখন ভাঙ্গাচোরা আগের থেকে অনেক ভালো হয়েছে, মানুষের ভালো হয়েছে, সবার জন্য এখন ভালো হয়েছে। খুবই খারাপ ছিল, চলাফেরা করা খুব কষ্টকর হয়ে যেত। এখন মোটামুটি রাস্তাটা হওয়ার জন্য একটু সুবিধা হয়েছে। এত কষ্ট ছিল, আপনাদের একটা নিউজ করছিলেন কিছুদিন আগে, মনে হয় 7-8 দিন আগে। এরপরেই মনে হয় যারা তত্ত্বাবধানের দায়িত্বে কাজ ছিল তারা কাজটা করছে। উন্নয়নের প্রতিযোগিতা দরকার আমাদের। উন্নয়ন করেন, প্রতিযোগিতামূলক কাজ করেন, দেশ উন্নয়ন হোক। একটুখানি শহর চট্টগ্রাম। এ সড়ক দিয়ে চলাচল করে পণ্যবাহী গাড়ি ও গণপরিবহন। ছোট বড় গর্তে পড়ে যন্ত্রাংশের অনেক ক্ষতি হয়েছে এতদিন। সংস্কার শুরুর পর চলাচলে ঝুঁকি কমেছে বললেন চালকরা। 100 বস্তা যদি মাল লয়ে এই রাস্তা দিয়ে যাইতাম, গাড়ি মনে করেন পল্টি খাওয়ার অবস্থা হয়ে যেত। বৃষ্টি হইলেও তো এখন আর কোনো সমস্যা না, আগত হালকা বৃষ্টি হইলেও মনে করেন গাড়ি চালার কোনো ব্যবস্থা ছিল না। অনেক ভাঙা ছিল, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। গাড়ি চালানো যেত না, অনেক ক্ষতিগ্রস্ত হইতো, আমরা ডেইলি বিয়ারিং চলে যেত। মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হইতো। আপনারা রিপোর্ট করার পরে অতি শীঘ্রই রাস্তাটা ঠিক হয়েছে। সিটি কর্পোরেশনের দাবি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এলিভেটেড এক্সপ্রেসওয়ের লোপ নির্মাণ দীর্ঘায়িত হওয়ার কারণেই এই বেহাল দশা। তাদের প্রকল্প শেষ হওয়ার পর পুরোপুরি সংস্কারের আশ্বাস মেয়রের। অনেক আগে ম্যাক্সকে ডাকিয়েছে, ম্যাক্সকে এখানে ডেকে তাদেরকে আমি বলে দিয়েছে যে ইমিডিয়েটলি ম্যাক্সের কাজগুলো করে দেওয়ার জন্য। ওইখানে ক্লিনিংয়ের কাজ আছে, মাটি সরানোর কাজ আছে, তারপর তাদের প্রচুর ইকুইপমেন্টস তারা রেখে দিয়েছে। ক্লিনিংয়ের কাজটা যখন করে দিয়েছে এবং তাদের ইকুইপমেন্টসগুলো সরিয়ে নিয়েছে, এখন রাস্তার কাজটা আমরা করে দিচ্ছি। ভোগান্তি নিরসনেই বাকি অংশও দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাগরে সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি
ও সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময় কার্ডধারী সাগরগামী জেলেদের দেয়া হয় মাসে জনপ্রতি 40 কেজি হারে সরকারি VGF চাল সহায়তা। তবে সরকারের এই সুবিধা পান না সাতক্ষীরার 1000 জেলে পরিবার। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, তাই নদীর ধারে অলস সময় পার করছেন তালার রতন বিশ্বাস। 55 বছর ধরে সাগরে মাছ শিকার করে চলে জীবন জীবিকা। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তার। 71 থেকে সাগরে যাচ্ছি, আয় রোজগার আমাদের ওই সাগর ছাড়া আর কিছু নেই। এখন সরকার না দিলে আমরা কোথায় পাবো? এখন তো আমাদের ওই তখন মারা গেলেই সে কিন্তু আর আমাদের কিচ্ছু দেয় না। তালার বাউখোলা ও পরানপুর গ্রামে শতাধিক জেলে পরিবার, রোজগারের পথ বন্ধ। সবার অভিযোগ সরকারের দেয়া VGF সহায়তা মিলছে না, পরিবারগুলো অসহায়। আমাদের একমাত্র জালের ব্যবসা ছাড়া কোনো ব্যবসা নেই, আর আমরা তো কোনো সরকারি অনুদানও পাইনি। কোনোদিন এই সহায়তা দেয়নি বা কেউ আসেওনি এই পর্যন্ত। মৎস্য বিভাগ বলছে উপজেলায় সাগরগামী জেলের সংখ্যা 989 জন। এসব পরিবারের জীবন জীবিকা সাগরে মাছ ধরার উপর নির্ভরশীল। এসব জেলেদের মনে শুধু হতাশা আর হাহাকার। সরকারি সহায়তার দাবি তাদের। সরকার যদি আমাকে পক্ষ থেকে যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা কঠিনভাবে আমরা একটুখানি মানে দুটো ডাইল ভাত খাইতে পারবো। আমরা 1000 পরিবার তালা উপজেলায় কোনো অনুদান আমরা পাই না। সরকারি সহায়তা না পাওয়ার কারণ জানতে চাই আমরা। উপজেলা কর্মকর্তা জানালেন তিনি নিজেই খুঁজছেন কারণ। কেন পাচ্ছে না এটা হয়তো আমি অনুসন্ধান করে এখনো কারণ খুঁজে পাইনি। সার্বিকভাবে সব দিক দিয়ে চেষ্টা করছি আর কি, আশা করতেছি খুব দ্রুত আমরা সুফল পাবো। তবে তারপরেও আমার মনে হয় যে আমাদের যে জেলেগুলো যারা আছে তারা বঞ্চিত হচ্ছে। তালিকা ও নৌকা নিবন্ধন না থাকায় এত বছর সরকারি সুবিধা বঞ্চিত ছিলেন তালার জেলেরা। এখন তালিকা প্রস্তুত, তবে এটি আগেই করা উচিত ছিল বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। তালিকাভুক্ত করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যে যথাযথ আমরা ফর্মালিটি মেনটেন করে আমরা পাঠিয়েছি এবং আশা করা যায় এখন থেকে তারা এই VGF আওতাভুক্ত হবে এবং তারা VGFটা পাবে। জেলায় সাগরগামী জেলে 13,954 জন। সরকারি সহায়তা পাচ্ছেন 12,879 জন। এবছর সরকারি বরাদ্দ 995 মেট্রিক টন চাল। এবারও বঞ্চিত তালা ও কলারোয়া উপজেলার জেলেরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সংস্কৃতি এবং পর্যটন শিল্পে চীনের অবস্থান সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। আন্তর্জাতিক পর্যটক টানতে নিজেদের সাংস্কৃতিক উপস্থাপন, ঐতিহ্যবাহী পর্যটন শৈলীকে আধুনিকতার মেলবন্ধনে যুক্ত করছে দেশটির সরকার। পর্যটক বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। সহকর্মী আহমেদ রেজা জানাচ্ছেন বাকিটা। চীনের দুঃখ নয়, শান্ত বাধ্য নাব্য এক নদী হুয়াংপু। 113 কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি প্রবাহিত সাংহাই নগরীর মধ্য দিয়ে, যার দুধারে দুই বিখ্যাত অঞ্চল পুডং আর পশি। বহতাই নদীর দুধারে পুরনো আমলের বড় বড় সুন্দর অট্টালিকা আর আছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন। হুয়াংপু চীনের পানীয় জলের উৎস এবং প্রচুর মাছের যোগানদাতা। সাংহাইকে মাছ এবং নদীকেন্দ্রিক সংস্কৃতির শহর হিসেবেও ধরা হয়। আগে এটি ছিল ছোট একটি মাছ ধরার গ্রাম, কিন্তু এখন সাংহাই এক বিস্ময়কর আধুনিক, ফ্যাশনেবল এবং উন্নত শহর। গড়ে 400 মিটার চওড়া হুয়াংপু নদীর সৌন্দর্য উপভোগের সবচেয়ে জনপ্রিয় উপায় হল ক্রুজ ভ্রমণ। বিশেষ করে সন্ধ্যায় এই অভিজ্ঞতা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রায় 50 মিনিটের ক্রুজ যাত্রায় নদীর দুই তীরের ঐতিহাসিক ও আধুনিক স্থাপনাগুলো একসঙ্গে দেখা যায়। চীনের সাংহাইয়ের এই অঞ্চলকে বলা হয় ম্যাজিক সিটি। নানা কারণে এখানে জাদু আছে, বিশেষ করে রাতের জাদুটা অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন তো বটে, যেখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করেন।
পুডং এলাকায় অবস্থিত আরেক বিখ্যাত স্থাপনা ওরিয়েন্টাল পার্ল টাওয়ার। 1994 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়া এই স্থাপনাটি 468 মিটার বা 1536 ফুট উঁচু। এটি চীনের দ্বিতীয় এবং বিশ্বের পঞ্চম সর্বোচ্চ টাওয়ার। এখানে দাঁড়িয়ে পুরো সাংহাই শহরকে 360 ডিগ্রিতে দেখা যায়। এর পরিবেশ এমনভাবে সাজানো হয়েছে যেন দর্শনার্থীরা মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা পান। চারপাশের কাঁচ ঘেরা দেয়াল দিয়ে সাংহাইয়ের বিখ্যাত স্থাপনাগুলো দেখা যায়। হাঁটলে মনে হয় যেন আকাশে ভাসছেন। আসসালামু আলাইকুম। চীনের শিনজিয়াং ইন্টারন্যাশনাল গ্রান্ড বাজার উরুমচি শহরে অবস্থিত একটি ইসলামিক বাজার। আয়তন ও পরিসরের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় বাজারগুলোর একটি হিসেবে পরিচিত। প্রায় 4000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বাজারের নকশায় উইঘুর, কাজাক এবং হুই সম্প্রদায়ের সংস্কৃতির প্রতিফলন দেখা যায়। এখানে মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসবাস করে। সবাই অনেক আন্তরিক এবং হাসি খুশি। অনেক সময় রাস্তায় মানুষকে আনন্দে নাচতে দেখা যায়। চারপাশে এক ধরনের উৎসবমুখর পরিবেশ। সংস্কৃতির উপস্থাপনেও চীনের আছে বৈচিত্র্য। স্থানীয়রা তাদের ঐতিহ্যবাহী গানের সাথে নিজেদের তুলে ধরেন ছন্দে বর্ণে। নৃত্যের নানা শিল্প উপস্থাপনই এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যকে সমাদৃত করেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, চীন। নিজ দলে ব্যাপক চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার পদত্যাগের দাবি তুলেছেন একের পর এক দলীয় আইন প্রণেতা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে কমপক্ষে 70 জন এমপি তাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নিজেরাই পদত্যাগ করেছেন 4 জন পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি পিপিএস। গেল সপ্তাহে স্থানীয় নির্বাচনে ভরাডুবি হয়েছে লেবার পার্টির, জানিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে স্টারমারের দলে। বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচনে দলের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য নন বলে মনে করছেন অনেকে। অবশ্য নেতৃত্বের লড়াইয়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন স্টারমার। নিজেকে সংশোধনের সুযোগ দিতে দলীয় নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। ইরানের যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শান্তি প্রস্তাবে ইরানের জবাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। ওরা আমাদের যে জবাব পাঠিয়েছে সেটা খুবই বাজে। আমি পুরোটা পড়াও শেষ করিনি। এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলেন আপনার প্রিয়জনকে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। তবে কি চাপে পড়েই ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? নাকি পূরণ হয়েছে লক্ষ্য? কিয়েভ ইস্যুতে মস্কোর সমীকরণে কিছু ভুল হয়েছে এমন মত অনেক বিশ্লেষকের। দাবি যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে লাভের চেয়ে যে ক্ষতি বেশি হতে পারে তা বুঝতে পেরেছেন রুশ প্রেসিডেন্ট। তবে সহসাই এই যুদ্ধ শেষ হচ্ছে কিনা তা নিয়ে রয়েই গেছে অনিশ্চয়তা। 4 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যাতে ব্যাপক প্রাণহানি ও অভাবনীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দুই দেশই। নানা সময় এই যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তোড়জোড় চালালেও প্রত্যেকবারই হয়েছেন ব্যর্থ। কিন্তু হঠাৎ করেই কোনো রকমের বলা কওয়া ছাড়াই শনিবার ক্রেমলিনে দেয়া এক বক্তব্যে ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলোচনায় বসতে তৈরি তিনি। তবে কিভাবে আর কখন এই যুদ্ধ শেষ হবে সে বিষয়ে কিছু বলেননি রুশ প্রেসিডেন্ট। প্রশ্ন হলো, হঠাৎ করে এমন সময় কেনই বা এই ইঙ্গিত দিলেন তিনি? বিশ্লেষকের দাবি, পুতিনের এই বক্তব্য যুদ্ধ অবসানের সরাসরি কোনো সংকেত নয়। পুতিনের এই বক্তব্যকে সরাসরি যুদ্ধের সমাপ্তির সংকেত হিসেবে দেখা উচিত নয়। এটিতে বাস্তবতার চেয়ে বৈশ্বিক আশা ও আশাবাদের প্রতিফলন বেশি। গত 18 মাসে বহুবার বলা হয়েছে যুদ্ধ শেষের পথে, কিন্তু কোনোটিই বাস্তবে রূপ নেয়নি। তবে দীর্ঘ এই যুদ্ধে রাশিয়ার সমীকরণ যে কিছুটা ভুল হয়েছে তেমনটাই মন্তব্য বিশ্লেষকের। আর এ কারণেই এখন নমনীয় হয়েছেন রুশ প্রেসিডেন্ট।
সবচেয়ে ভালো যে সম্ভাবনাটি আমরা কল্পনা করতে পারি তা হলো পুতিন হয়তো এখন বুঝতে শুরু করেছেন যে রাশিয়া বাস্তবে যুদ্ধে জয়ী হচ্ছে না। সে কারণেই হয়তো আগের তুলনায় যুদ্ধ সাময়িকভাবে স্থগিত করতে বেশি আগ্রহী হতে পারেন। ট্রাম্পের সব শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তার বিশ্বাস ছিল যুদ্ধ চালিয়ে গেলে মস্কো বেশি লাভবান হবে। 2022 সাল থেকে চলমান এই যুদ্ধে রাশিয়ার $1 ট্রিলিয়ন অর্থনীতিতে বেশ চাপ পড়েছে। এমনকি পশ্চিমা নিষেধাজ্ঞাও রুশ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। অনিক রহমান, যমুনা নিউজ। সোমবার রাতে শেষ হলো 2026 ফিফা বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণার ডেডলাইন। আর্জেন্টিনার ঘোষিত 55 সদস্যের দল জায়গা পাননি ফরওয়ার্ড পাওলো দিবালা। তবে সবাইকে চমকে দিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়া বসনিয়া। বিশ্বকাপের দল ঘোষণার রোড ম্যাপ নিয়ে ডেস্ক রিপোর্ট। বাঁচতে শুরু করেছে ফিফা বিশ্বকাপের দামামা। 11 জুন শুরু হচ্ছে বিশ্বকাপ মহারণ। হাতে সময় 1 মাসেরও কম। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি, টিকিটিং, দর্শকদের যাতায়াত এমন নানা বিষয় এখন আলোচনার কেন্দ্রে। তবে বিশ্বকাপের রোড ম্যাপে আর দর্শকদের আগ্রহের আরেকটি বড় উপলক্ষ দল ঘোষণা। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই কার্যক্রম। প্রথম দল হিসেবে 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বসনিয়া। ইতিমধ্যেই 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও, যে স্কোয়াডে পাওলো দিবালা না থাকায় তৈরি হয়েছে আলোচনা। পাশাপাশি নেইমারকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। তবে কেবল ব্রাজিল আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের 48 দলই সোমবারের মধ্যেই চূড়ান্ত করেছে তাদের বিশ্বকাপের প্রাথমিক দল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ এটাই ফিফার ডেডলাইন। ফিফা আগে জানিয়েছিল 11 মের মধ্যে প্রাথমিক তালিকা জমা দিতে হবে প্রত্যেকটি দলকে। তবে যে দলে সর্বনিম্ন 35 জন থেকে শুরু করে সর্বোচ্চ 55 জন খেলোয়াড় রাখা যাবে। ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের শুরুর আগে বা চলাকালীন চোটের কারণে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হলে অবশ্যই এই তালিকা থেকেই তা করতে হবে। তবে প্রাথমিক স্কোয়াড প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো দেশ চাইলে এটি প্রকাশ করতে পারে, তবে ফিফা প্রাথমিক স্কোয়াড প্রকাশ করবে না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, চূড়ান্ত স্কোয়াড তাহলে ঘোষণা হবে কবে? ফিফার বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী 25 থেকে 1 জুনের মধ্যে ফিফার কাছে বিশ্বকাপের চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে দলগুলোকে। যে স্কোয়াডে সর্বনিম্ন 23 জন থেকে সর্বোচ্চ 26 জন ফুটবলার রাখতে পারবে যে কোনো দেশ। তবে অংশগ্রহণকারী দেশগুলো চাইলে এর আগে যে কোনো সময় বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে, এতে ফিফার কোনো বাধা নেই। গুঞ্জন আছে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে 18 মে, 19 মে পর্তুগাল, 21 মে জার্মানি এবং 22 মে বিশ্বকাপের চূড়ান্ত দল জানিয়ে দিতে পারে ইংল্যান্ড। তবে একসাথে বিশ্বকাপের 48 দলের চূড়ান্ত স্কোয়াডের তালিকা 2 জুন প্রকাশ করবে ফিফা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।